প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই। বর্তমান শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের একাদশ ও দ্বাদশ শ্রেণীর এই শিক্ষা শিশু মনে কতটা ক্রুশিয়াল, জীবনের চরিত্র গঠনের, জীবন গঠনের জন্য ভবিষ্যতে কতটা প্রয়োজন, ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কিছু কথা বলবো, আলোচনা করি। শিক্ষা সবার জন্য অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে একটি নির্দিষ্ট স্তরের শিক্ষা মানুষকে সাহায্য করে শ্রদ্ধা অর্জন করতে এবং রেকগনিশন বা স্বীকৃতি পেতে। শিক্ষা হলো ব্যক্তি জীবনের ও সামাজিক জীবনের অনিবার্য অংশ। জীবনকে পৃথিবীর প্রভাবমানতার সঙ্গে অর্থাৎ গ্লোবাল লাইফের সঙ্গে জুড়ে দিতে পারে একমাত্র শিক্ষা। এডুকেশন is necessary to unlock the doors of modernization, অর্থাৎ আধুনিকতার সঙ্গে প্রথাগত শিক্ষাকে, ভাবনাকে জুড়ে দিতে পারে একটি স্তরের শিক্ষা। এবং সেই শিক্ষাটা উচ্চ মাধ্যমিক স্তর 11-12 স্তরে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর, পরবর্তী ভবিষ্যৎ কেরিয়ার গঠন, ভবিষ্যৎ জীবন গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের দীর্ঘদিন ধরে 28 বছর প্রায় তিনি সমাজ মুক্তির জন্য জেল খেটেছেন এমন একজন ব্যক্তি যার জীবনটাই শিক্ষা, নেলসন ম্যান্ডেলা। তিনি তার শিক্ষা নিয়ে একটি কথা বলেছিলেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীকে পাল্টে দিতে পারে একমাত্র শিক্ষা নামক একটি অস্ত্র, এবং সেটা উচ্চ মাধ্যমিক স্তরে এই শিক্ষাটা অত্যন্ত জরুরি। আমি বলবো যে উচ্চ মাধ্যমিক স্তরে শিশুরা যখন আসে, যারা 0 থেকে 10ম পর্যন্ত এলো, তাদের জন্য সরকারি ব্যবস্থা, বেসরকারি ব্যবস্থা, আধা সরকারি ব্যবস্থা, যেভাবেই হোক শিক্ষার একটা সিলেবাস থাকে, তাদের সবাইকে সেটা পড়তে হয়। আর উচ্চ মাধ্যমিক স্তরে এসে একদিকে তার বলবো যে জীবনের ক্রুশিয়াল স্টেজ, এই এজটাকে, যে 17, 18, 16, 17 এই বয়সটাকে বলা হচ্ছে ফ্ল্যাপার এজ, ক্রুশিয়াল এজ অফ লাইফ এবং ক্রুশিয়াল এডুকেশন অফ ফিউচার লাইফ। এটাকে ফ্ল্যাপার এজ বলা হচ্ছে কেননা এই বয়সে শিশুরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড থাকে। তাদের পাখির যেমন ছোট ছোট পালক গজায়, সে উড়তে ইচ্ছা করে তার, কিন্তু উড়তে পারবে না, উড়তে চাইলেই সে পড়ে যাবে ধপাস করে এবং মৃত্যু অনিবার্য। তাই এই অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এই ফ্ল্যাপার এজে, এই সময়কালে উচ্চ একজন প্রধান শিক্ষক আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের, যারা খুবই প্রতিষ্ঠা মাস্টারমশাই প্রধান শিক্ষকতা করেন, জুনুমণি হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ বেরাবাবু, পূর্ব মেদিনীপুরের, পশ্চিম মেদিনীপুরের সুব্রত বুড়াই বাবু, গোমক পদ্মা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, একজন আর্টস এবং একজন সায়েন্স। আমরা চর্চা করছিলাম যে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আমি শেয়ার করছি সেই জায়গাগুলো, যে জীবনের পড়াশোনার অভিমুখটা স্থির হচ্ছে এই উচ্চ মাধ্যমিক স্তরে। এর উপর ভিত্তি করে, এর ফলাফলের উপর ভিত্তি করে এইচএস লেভেলের একটি ছাত্র তার জীবন ধারাকে নির্ধারণ করছে। সে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, শিক্ষক হবে, গবেষক হবে, সমাজসেবক হবে, কি হতে চায় সেটা নির্ভর করছে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা। আর্টস, সায়েন্স, যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পড়তে গেলে উচ্চ মাধ্যমিক স্তরে তাকে তার ভাবনাটাকে প্রথমে নির্ধারণ করছে। প্রথম একটি শিশু প্রথম শিখছে উচ্চ মাধ্যমিক স্তরে এসে যে আমার চয়েস, আমার প্রথম নির্ধারণ করার আমার ক্ষমতাটা হচ্ছে আমি কোন দিকে যেতে চাই, অর্থাৎ প্রবণতা,
তার প্রবণতাটা বোঝা যায় এই স্তরে এসে। প্রথমবার কোনো ছাত্রছাত্রী তার প্রবণতাটাকে এবং তার ইচ্ছাটাকে এখানে বুঝতে পারে এবং সে যুক্তি নির্ভর এবং সামনের দিনে সেই ছাত্রছাত্রীটি তার নিজস্ব কোন দিকে যাবে তার ভাবনা চিন্তার স্তরটাকে সে এই স্তরে এসে বুঝতে পারে। কর্মক্ষেত্রে কোন দিকে সে যেতে চায়, এবার কলা বিভাগের যে কোনো ভাবে কমার্স থেকে সাধারণভাবে যদি গ্রাজুয়েট হতে হয় তাকে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, ইউপিএসসি যে কোনো পরীক্ষা দিতে গেলে গ্রাজুয়েট হতে হবে। গ্রাজুয়েট হতে গেলেই তাকে 12-এর রেজাল্ট, পড়াশোনা 11-12 এই জায়গাটা তাকে গুরুত্বপূর্ণ ভাবে তার জীবনের ক্রুশিয়াল এই মুহূর্তে তাকে ভাবতে হবে। তার নিজের মতো করে কোন ছাত্রকে তার ইন্টারেস্ট, তার মোটিভেশন, সমস্ত বিষয়টা একটি শিশু প্রথম এখানে সুযোগ পাচ্ছে তার পছন্দ করা বিষয়টাকে বেছে নেব। এক্ষেত্রে বলবো যে উচ্চ মাধ্যমিক স্তর সবসময় পথ নির্ধারণ করা, ভবিষ্যতে কোর্স নির্বাচন করা, ভালো প্রতিষ্ঠান নির্বাচন করতে গেলে প্রতিটি ক্ষেত্রে এই উচ্চ মাধ্যমিক স্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর রেজাল্টটাও গুরুত্বপূর্ণ। আমি বলবো আমাদের এই গ্রামীণ বিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে বাচ্চারা, শিশুরা যারা 10 পাস করে তারা অনেকেই তাদের বাবা মা তো হয়তো 10 পাসই করে, অনেক দারিদ্র কাটিয়ে, সোশ্যাল ব্যারিয়ার, ফিনান্সিয়াল ব্যারিয়ার কাটিয়ে তারা প্রথম জেনারেশনে পড়তে আসছে। তাদের দেখা যাচ্ছে যে কোনো ধারণাই নেই যে কি পড়বে। এক্ষেত্রে টিচাররা যিনি ভর্তি নেন স্কুলগুলোতে, প্রধান শিক্ষকগণ কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব তারা প্রভাবিত করে, এটা পড়ো ওইটা পড়ো। কেউ কেউ নিজস্ব চয়েস তারা নিজেরা নির্ধারণ করে, কখনো কখনো চাপিয়ে দেওয়া পরিবারের কিংবা কোনো শিক্ষক, কোনো বন্ধু বান্ধব, এইটা পড়ো তুমি ওইটা পড়ো, এই জিনিসটা তার নিজস্বতার উপর ধাক্কা দেওয়া, এটা আমি বলবো যে কখনো কখনো ঘটে যায়। কারণ কি, মাধ্যমিকে কম নাম্বার পাচ্ছে, সে হয়তো তার অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছা, দেখা যাবে সে সেই সাবজেক্টটা পাচ্ছে না, পরিবারের কেউ পারবে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই উচ্চ মাধ্যমিক স্তরে একটি শিশুকে নিজস্ব সাবজেক্ট চয়েস করতে দেওয়ার বিষয়টা আছে। আমি মূলত বিজ্ঞানের ব্যাপারে, বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞান বিষয়ে দু একটি বিষয়, যে বিজ্ঞান পড়াশোনা করতে গেলে 12-এর একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী করে কি পদ আছে, এরপরে আমি 12টা পড়লাম, 11-12 পড়তে গিয়ে কি পদ আছে, কি ভবিষ্যতে পড়া যাবে। এক্ষেত্রে সায়েন্স, আমরা একটি শিশু সে সায়েন্স পড়লে তাদের চিন্তা, ক্রুশিয়াল ইন্সপেকশন, সিলেকশন এর মাধ্যম দিয়ে যখন যাচ্ছে, তাহলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখান থেকে কেরিয়ার, স্কুল, কলেজ, অফিসার, টিচার কিংবা রিসার্চ এইদিকে যেতে পারবে। সেটা তার সেই শিশুটির, সেই ছাত্রের মোটিভেশন, সেই বিষয়টার উপর নির্ভর করছে। ইঞ্জিনিয়ারিং এ যাওয়া যায়, বিটেক, বিটেকের মধ্যে সিভিল, কম্পিউটার, মেকানিক্যাল, এরোনটিক্স, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে যেতে পারে ইঞ্জিনিয়ারিং। মেডিকেল, এমবিবিএস, বিডিএস, বিএসসি যেটা বেসিক সায়েন্স বলছি, সেক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, বায়ো, কেমিস্ট্রি নিয়ে অনার্স, মাস্টার্স, পিএইচডি ইত্যাদি করা যেতে পারে। বিএসসি নার্সিং, যেটা জেনপার দিয়ে যাওয়া যেতে পারে। পলিটেকনিকে যাওয়া যেতে পারে, ডিপ্লোমা। সায়েন্স এমন একটি বিষয়, এখানটা যদি আমি চয়েস করতে পারি, পরে অনার্স, এমএসসি যখন আমরা পড়তে যাব কিংবা আরো পরবর্তী স্টেপে আমরা সুইচ ওভার করতে পারি। তাই যেটা আর্টস বা কমার্স থেকে আসা যায় না, সায়েন্স থেকে সুইচ ওভার করা যায়। অনেক ছাত্রছাত্রীকে দেখা গেছে সায়েন্সে পড়ার পর তার মোটিভেশন বাংলায় চলে গেছে। আমি অনেক জানি, অনেক ছাত্রছাত্রীর বাবা মা, তাদের বাবা মা সায়েন্স পড়িয়েছিল, সেই ছেলেটি পরে বাংলা নিয়ে অধ্যাপনা করছে এখন উত্তরবঙ্গে, বেলুড়ে এমফিল করেছে,
যাদবপুরে অনার্স এমএসসি করেছে, এখন পিএইচডি করছে, চাকরি পেয়েছে নেট পাস করে। সেই শিশুটিকে গুরুত্ব দেওয়ার বিষয়, সায়েন্স থেকে সুইচ ওভার করে যাওয়া যায়, সব দিকেই যাওয়া যায়। এক্ষেত্রে কোন কোন পরীক্ষা দিয়ে আমরা সায়েন্স, তারপরে কোন কোন পরীক্ষা দিয়ে 11-12 পরে আমরা পরবর্তী ডিগ্রিতে আমরা যেতে পারবো, কি কি পরীক্ষাগুলো আছে, এক্সামগুলো। আমরা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আইআইটি যে জেইই মেন আছে, এআইই আছে, WBGAE আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য, এই এন্ট্রান্স গুলো দিতে হবে। মেডিকেল, এইমস, MBBS, নিট, ইউজি যেটা, জিপমার, ইন্ডিয়ান আর্মি, বিএসসি নার্সিং যেটা জেমপার, এই সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিয়ে আমরা এগোতে পারি। সায়েন্সের পর আমরা যদি ভালো এন্ট্রান্স গুলোর পরে যখন আমরা পরে যাব, আরো পরে গ্রাজুয়েশন করে আমরা সেদিক, যদি সায়েন্সটা আমাদের বেস্টটা ঠিক থাকে 11-12-এ, আমরা এখানে যদি ঠিকঠাক চয়েস করতে পারি এই যে ক্রুশিয়াল যে টাইমে, তাহলে আমরা ইনস্টিটিউট গুলো যেগুলো আছে কোথায় কোথায় আমরা যেতে পারবো না। আমরা ইঞ্জিনিয়ারিং, রিসার্চ, বিএসসি, বিটেক, পিএইচডি, ইন্টিগ্রেটেড এমএসসি, পিএইচডি যা কিছু পড়তে চাইলে যে ইনস্টিটিউট গুলো ইন্ডিয়াতে আছে গুরুত্বপূর্ণ, যেগুলো আইআইটি, আইআইএসসি, আইজার, টিআইএফআর, নিট, নাইজার, আইএসিএস, নাইপার, বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিও অনেক আছে। এই সমস্ত জায়গাতে অত্যন্ত ওয়ার্ল্ড ক্লাস এই সমস্ত ইনস্টিটিউশনে আমরা পড়াশোনা করতে পারি। যদি বিজ্ঞানে আমরা ওই বিষয়টাকে কভার করতে পারি উচ্চ মাধ্যমিক স্তরে, আমি বলবো এত বড় বড় প্রতিষ্ঠান, এত বড় বড় এন্ট্রান্স পরীক্ষা সবই তো আছে, উচ্চ মাধ্যমিক স্তরটা জীবনের ক্ষেত্রে একটি ছাত্রের বা ছাত্রীর জীবনের পক্ষে কেন ক্রুশিয়াল, আমি বলবো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে কখনো কখনো কিছু কিছু জায়গায় এই বয়সটা, এই 16, 17, 18, এই যে বয়সটা, এই বয়সটাতে আমি মনে করি শিশুদের যে শৈশবের যে উন্মাদনা, সুকান্তের যে 18 বছরের বয়স, এই বয়সকালটাতে শিশুদের যে মোটিভেশনটা থাকে, তার যে ইন্টারেস্টটা থাকে, তার যে পার্সোনালিটিটা থাকে, ওর যে চয়েস, ওর যে ক্রিয়েটিভিটি, এটাকে যদি আমরা শিক্ষক কুল, অভিভাবক কুল, সোসাইটি আমরা যদি জাগিয়ে দিতে পারি, তাহলে এই শিশুদের আটকানো খুব মুশকিল। কিন্তু কখনো কখনো কি ঘটে না, ওকে পেছন দিকে টানে ওর অর্থনৈতিক দারিদ্রতা, কখনো কখনো জেন্ডার, কখনো কখনো ইমোশনাল, ফিজিক্যাল প্রবলেম, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, পরিবারগতভাবে শিশুটি হয়তো ভালো অবস্থায় নেই, বাবা মা ওখানে পারিবারিক যে কোনো সমস্যা থাকলে সেখান থেকে বিভিন্ন ধরনের যে প্রবলেম গুলো আছে, এই জায়গাটা তার স্টাডি ইনভলভমেন্টের ক্ষেত্রে প্রবলেম করতে পারে। পাশাপাশি আমরা দেখছি যে কোয়ালিটি এডুকেশনের একটা ঘাটতি দেখা যাচ্ছে। কিরকম কোয়ালিটি এডুকেশন বলতে কিরকম না, আমার মনে হয়েছে যে সমস্ত স্কুলে, আমরা যারা পশ্চিমবাংলার স্কুলগুলোতে সরকারি ব্যবস্থার মধ্যে থাকছি, তাহলে দেখছি যে গুড টিচার, আমি আমার বিদ্যালয়ের 3টি ছেলে 12 পাস করার পর অত্যন্ত গরিব পরিবারে, আমি তাদের নামও বলতে পারি, যাদব, মাঝি, পিন্টু মাইতি, বুদ্ধদেব মন্ডল, এরা সবাই দারিদ্রকে কাটিয়ে নিজেদের যে ইন্টারেস্ট, যে ইচ্ছা শক্তিটাকে কাজে লাগিয়ে ওরা বেলুড় বিদ্যা মন্দির হয়ে অনার্স করে, মাস্টার্স করে, আইআইটি, 3জনই আইআইটি, এখন একজন কানাডায় আছে গবেষণা করছে, একজন আইআইটিতে এমটেক করছে, আবার একজন আইআইটি আমাদের বেলুড় হয়ে চান্স পাচ্ছে, এই সামনের মাসেই চলে যাবে হয় দিল্লি কি খড়গপুর, বিভিন্ন আইআইটিতে পলিমার নিয়ে। 3টি গরিব ছেলে, আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি একজন প্রধান শিক্ষক হিসাবে, যে যদি টিচার, আমি ওদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছে যে ওদের যে ভাবনাগুলো, যে স্যার টিচার, একজন গুড টিচার যিনার বন্ডিং, ছাত্রকে স্নেহ করবেন, উৎসাহিত করবেন, ক্লাসে যাওয়া কমে যাচ্ছে, সায়েন্সের ছেলেদের স্কুলের ক্লাসে যাচ্ছে না, বলছে যে টিউশন নির্ভরতা হচ্ছে, স্কুলে কেন যাচ্ছ না, না স্যার এই জায়গায় হচ্ছে যে টিচারদের সঙ্গে বন্ডিং এর অভাব হচ্ছে, কিংবা এমন দেখা যাচ্ছে যে
টিচারের অভাব হচ্ছে, নতুন নতুন স্কুল হচ্ছে, অভাব হচ্ছে, সেই মতো শিক্ষক নিয়োগ নেই, উপযুক্ত শিক্ষক নিয়োগ নেই। হয়তো গ্রাজুয়েট শিক্ষক তিনি পড়িয়ে ফেলছেন, কিন্তু যে জায়গাটা ওদের যেটা বলছে যে একজন গুড টিচার যিনি মোটিভেট করতে পারেন, এমনও স্কুল বলছে, আমরা গ্রামের স্কুলগুলো যারা পড়াশোনা করে অধিকাংশ বন্ধু বান্ধবের সঙ্গে চর্চা করে ওরা জেনেছে যে শুধু পড়ানোর জন্য সিলেবাসটা শেষ করার জন্যই পড়াচ্ছেন মাস্টার সায়েন্সের, কিন্তু টিচার যে আপডেট হবেন, এরপরে কি পড়া, তার সামনে কি পথ খোলা আছে, সেই জায়গাটাও ওরা পাচ্ছে না ছাত্ররা। যে অনেক গরিব পরিবার থেকে আমরা 10 পাস করে সবে গেছি, কি করে স্যার আমাদের তো এই জায়গাগুলো অভাব হচ্ছে। আমার তো বাবা মা তো হয়তো 5 পাস করেছেন, কেউ পড়াশোনাই করেননি, এমন ফার্স্ট জেনারেশন লার্নার। তাহলে গুড টিচার্স, আপডেট টিচার্স, এমনও ঘটনা শুনেছি যে 2-3 জন স্যার এক একটা সাবজেক্ট পড়াচ্ছে, এই টিচারকে ভালো লাগছে, কারণ কি ওই টিচার আপডেট তথ্য দিচ্ছে। তাহলে একজন আপডেট টিচার্স, ওয়েল বন্ডিং টিচার্স, মোটিভেটেড টিচার্স, বাচ্চাকে সামনের দিকে কি পথ আছে, যে সায়েন্সটা পড়লে, এই উচ্চ মাধ্যমিক স্তরটা পড়লে তোমার কি পথ খোলা আছে, যে ইন্সপায়ার করে। এমনটা দেখা যাচ্ছে যে নতুন একটা স্কুলকে অ্যাপ্রুভ করা হলো 11-12, ইনফ্রাস্ট্রাকচার নেই, ল্যাব নেই, ওয়েল ইকুইপড ল্যাব পাচ্ছে না বাচ্চারা। তার ফলে ল্যাব না পাওয়ার ফলে যদি আমি ল্যাব না পাই, তার যে নলেজ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এক ছাত্রকে জানি, সেই ছাত্রটি পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্সে অসুস্থ হয়ে পড়ে, রেজাল্টটা খারাপ হয়, টোটাল নাম্বার কমে যায়, কিন্তু সেই ছাত্রটি বেঙ্গালুরুর এন্ট্রান্স পরীক্ষা দিয়ে সেই ছেলেটি ক্র্যাক করেছে, পাস করেছে, মাস্টার্স করেছে। তাহলে কোনো কারণে কিছু হতে পারে, প্রবলেম, বেরিয়ার, কনস্ট্যান্স আসতে পারে জীবনে, কিন্তু নলেজ যদি থাকে, তাই নলেজ পাওয়ার জন্য থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের যে জায়গাটা আছে, ল্যাব বেসড বিষয়টা, ওখানে কিছু প্রবলেম তৈরি হচ্ছে। নলেজ বেসড এডুকেশন ছাড়া আমরা ওই থিওরি দিয়ে সবটা বেরোতে পারবো। তাই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রামীণ এলাকায় প্রবলেম। দিন কি দেখা যাচ্ছে না, সিলেবাস আমরা লক্ষ্য করছি যে সায়েন্স পড়ার ক্ষেত্রে একাদশ শ্রেণীতে 600 পার উপরের ছেলেরাও পড়তে, মেয়েরা পড়তে চাইছে না। এমন মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের এমন তফাৎ আকাশ পাতাল, যে বাচ্চারা অনেক সময় খেই হারিয়ে ফেলছে। ভয়ানক সিলেবাসটাকে মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকে সিবিএসসি আইসিএসসি টা অনেকটা আছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে অনেকটা আপডেট করা খুব জরুরি আছে। বইয়ের ফিগার দেখে ভয় পাচ্ছি। তারপর কি দেখা যাচ্ছে যে অ্যাডিকুয়েট যখন একটি শিশু পড়ছে, তার মনের মধ্যে কিছু বাধা তৈরি হচ্ছে। কিরকম? সে দেখছে যে কিছু তার সামনে অপরচুনিটি কতটা আছে। তার দাদা এমএ পাস, এমকম পাস বসে আছে, অপরচুনিটি প্রবলেম, মানে অপরচুনিটি কোথায় খুঁজে পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট প্রবলেম তাকে কিছুটা ঘটাচ্ছে। ফলে স্টাডি যে ইনভলভমেন্ট জায়গাগুলো, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, একটা শিশু যখন স্টাডির মধ্যে ইনভলভমেন্ট ঘটবে, সেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দরকার, আমাদের সেই জায়গাটা সহযোগিতা করতে হবে। এই একাদশ দ্বাদশ শ্রেণীর স্তরে 3 ক্ষেত্র থেকে সহযোগিতা করতে হবে। 1, শিক্ষক শিক্ষিকা অর্থাৎ ইনস্টিটিউশনাল। 2, সোশ্যাল, বিশেষ করে পরিবারের জায়গায় বন্ধু বান্ধব তো আছেই। তাহলে এক্ষেত্রে একটি শিশুর ইন্টারেস্ট খুব গুরুত্বপূর্ণ স্টাডি ইনভলভমেন্টের ক্ষেত্রে। তার মোটিভেশন, তার চাহিদা ফিল আপ করা, তাকে ভালো এনভায়রনমেন্ট দেওয়া, ভালো টিচার যারা গাইড করবেন, বললাম কারিকুলামটা সুন্দর হবে। পেরেন্টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। তাহলে এই সময়কালে তার সঙ্গে বন্ধুর সঙ্গে মিশতে হবে, বন্ধুর মতো। বয়সটা পাল্টাচ্ছে, এই সময়কালে তার সঙ্গে বন্ধুর মতো পিয়ার, যাতে বন্ধুরা, সেই বন্ধুরা যে তাদের পিয়ার রিলেশনটা যেন ভালো হয়, সেখানে কোথাও খোঁজ নিতে হবে যে কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে আঘাত আসছে কিনা, বন্ধু বান্ধবকে মেন স্ট্রিম থেকে সরিয়ে দিচ্ছে কিনা। সোশিও ইকোনমিক এগুলো তো থাকবেই, বিভিন্ন ব্যারিয়ার থাকবে। ফলে এই সময়কালে আমার যে বলার, যে উচ্চ মাধ্যমিক স্তরে একটি শিশু সে হার্ডওয়ার্ক করতে পারে, তার অ্যানালাইজ করার ক্ষমতা আছে, তার সিলেকশন করার ক্ষমতা আছে, তার আর্গুমেন্ট আছে, তার ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, প্র্যাকটিস করার ক্ষমতা, এনার্জি আছে, এনার্জেটিক আছে। ফলে তার খালি দুটো জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ডিসিপ্লিন, আর হচ্ছে সেলফ কনসেন্ট্রেশনটা এবং অ্যাটেনশনটাকে জাগিয়ে দেওয়া। এক্ষেত্রে
আমি বলবো যে এই উচ্চ মাধ্যমিক স্তরে কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা অনেক ছেলেমেয়েরা তারা খুব ভালো নাম্বার মাধ্যমিক পাচ্ছে, উচ্চ মাধ্যমিকে এসে কাউন্সেলিং এর অভাবে, ভালো এই পরিবেশগুলো না পাওয়ার অভাবে হারিয়ে যাচ্ছে। আমরা এই উচ্চ মাধ্যমিক স্তরে যে পড়াশোনা যারা করছে, আমি বলবো যে খুব ভালোভাবে একটি শিশু যদি মনে প্রাণে মনে করে যে আমি কিছুটা কম নাম্বার পেয়েছি কিন্তু সায়েন্সটা নিয়ে এগোবো, সায়েন্সের আরো আমি অনেক জায়গায় বিভিন্ন যা সায়েন্স পড়ার পরে অন্যান্য যা যা বিষয় আছে, খুব ভালো ব্রিলিয়ান্ট গবেষণা ইত্যাদি না হলেও ল্যাব বেসড বিভিন্ন ধরনের ফার্মাসি কিংবা মেডিকেল সায়েন্সের উপরে যে ডাক্তার না হয়েও কিছু কিছু টপিকস আমরা পড়তে পারি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। মূলত এই যে অ্যাডোলেসেন্ট থেকে ইউথ হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে যখন সে যুবক হচ্ছে, সমাজে যাচ্ছে, তখন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখাচ্ছে যে একটি শিশুকে সামাজিক হওয়ার কথা। আমরা এডুকেশনের যে মূল থিমটা আমরা ইউনেস্কো থেকে বুঝেছি, এডুকেশন সমাজের জন্য, সবাইকে নিয়ে, অর্থাৎ লার্নিং টু ডু, লার্নিং টু বি অ্যান্ড লার্নিং টু লিভ টুগেদার। ঠিক, কিন্তু আমি একজন প্রধান শিক্ষক হিসাবে বলবো, নিশ্চিত সমাজের জন্য যখন সে যুবক হবে, তুমি যখন সোসাইটিতে একজন নাগরিক হবে, মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সমাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সমাজ পরিবর্তনের লড়াইতে যুক্ত হবে, তার আগে এই উচ্চ মাধ্যমিক স্তরে আমার বন্ধুবর শিক্ষক দিলীপ বাবু বেলুড়েই পড়াশোনা করেছেন, তিনি এখন প্রধান শিক্ষক, বলছিলেন যে এই সময়কালে এই সায়েন্স একাদশ দ্বাদশ শ্রেণীতে সায়েন্সের ছাত্রছাত্রীরা যেন তারা যুবক হয়ে সামাজিক হোক, কিন্তু এই সময় যেন তারা একটু অসামাজিক থাকে। আমি বললাম কেন না, এই সময় যদি এই যে মাত্র 1.5 বছর সময় 11 এবং 12, এই সময় যদি সে খেলবে বলে, বন্ধুদের সঙ্গে মিশবে বলে, সমস্ত কর্মসূচিতে যুক্ত হবে বলে, তাহলে সে তো সময়ই পাবে না। সিলেবাসের যে বোঝাটা আছে তাকে, তার তো কেরিয়ারটা প্রয়োজন। কারণ ভালো প্রতিষ্ঠানে যদি তাকে ঢুকতে হয় এন্ট্রান্স দিয়ে কি নাম্বারের ভিত্তিতে, তাহলে সেই জায়গাগুলোতে তার তো পরীক্ষার ফলাফল এবং তার নলেজ প্রয়োজন, তাকে বইটাই সিলেবাসটা ধারাবাহিকতার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে ওই পিরিয়ডটাতে সে একটুখানি ওগুলো ভুলে যায়। আমরা তাহলে কেউ জাতীয় সেবা প্রকল্পে যুক্ত হবে না? না, ঠিক আছে, 10টা কর্মসূচি বিরোধী যাবে। অর্থাৎ কার্যত লার্নিং ফর লিভ টুগেদার, সবাইকে নিয়ে যে শিক্ষাটা, বিষয়টা এটাই আমরা না করছি না। শিক্ষক হিসাবে, প্রধান শিক্ষক হিসাবে আমার বলার যে বড় হয়ে যখন তুমি স্টুডেন্ট থেকে অ্যাডোলেসেন্ট থেকে ইয়ুথ হবে, পরে যখন সমাজ, দেশ, নিশ্চিত দেশপ্রেম, দেশকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা শিক্ষার একটা অংশ। সেক্ষেত্রে যখন তুমি বড় হবে তখন নিশ্চিতভাবে ওটা করবে। আপাতত এই সময়কালটা, এই অ্যাডোলেসেন্ট 11-12 এর যে একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর এই জায়গাগুলোতে তোমরা একটুখানি বইটাকে নিয়ে ঘাটাঘাটি, বইটাকে নাড়াচড়া করো। এবং আমি আরো 2-1টি বিষয় বলবো যে কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে বাবা মা চয়েস করে বলছে এই মাস্টারমশাইয়ের কাছে পড়। আমি ছাত্রছাত্রীর কথা বলছিলাম, তোমরা স্কুলে যাও না কেন? 11-12 এখন স্কুলে যাও না কেন? শুধু প্র্যাকটিক্যাল দিন যাও, বাকি যাও না কেন? অনেকে এসে এসে বলেন, মানে তাদের ভাবনাটা এরকম যে তাদের বোধহয় চয়েস, তাদের যেটা চাইছে সেটা তাদের ফুলফিল হচ্ছে না। অর্থাৎ তারা একটু বাড়তি টিউশন টিচার ইত্যাদি হয়তো পছন্দের জায়গায় যাচ্ছে। আমি বলবো যে এমনও হয় কোনো অভিভাবক অভিভাবিকা বাচ্চাটিকে অমুক স্যারের কাছে পড়ো, দেখা গেল সেই বাচ্চাটি সেখান থেকে কনফিডেন্ট হচ্ছে না, পাচ্ছে না, তাহলে ওর মতো করে ওর মতামত নেওয়া হোক, প্রয়োজনে ওই টিচার্স পরিবর্তন করে দেওয়া হোক, ও যাকে কমফর্টেবল মনে করছে, যেখান থেকে ও বুঝতে পারছে ওর নিজস্বতার উপরে এই ক্রুশিয়াল পিরিয়ডে ওকে একটু গুরুত্ব দেওয়া দরকার। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয়েছে
যে কখনো কখনো এই ভাবনা চিন্তা অভিভাবকদের শিশুর সঙ্গে কথা বলে, বন্ধুর মতো কথা বলে, ওর কোথায় সমস্যা সেগুলোকে কাটিয়ে দেওয়া, সেটা প্রয়োজনে গুরুত্ব দেওয়া। এই যে উচ্চ মাধ্যমিক স্তরের যে ক্রুশিয়াল স্তর, এইখানে যদি পেরেন্টস যদি না হয়। আরেকটা বিষয় আমার মনে হয়েছে, আমাদের যারা প্রাক্তন ছাত্রদের সঙ্গে কথা বলে যেটুকু আমি বুঝেছি, যে একটা হাফ ইয়ারলি পরীক্ষা কোন স্কুলে হয় না, 11-এ 12-এ টেস্ট হয়, শুধু অ্যানুয়ালটা হয় সরকারি ভাবে। তার কোশ্চেন আসে, বলা আছে সব পাস করতে হবে, সব স্কুলগুলো 11-এর পরীক্ষাটা সেই মতো হয় না। স্যাররা, টিউশনের টিচার থেকে শুরু করে সবাই একটা 11-কে বলে দেয় যে ও হালকা, হ্যাঁ ওর কিছু ব্যাপার না, স্কুলে নিজের ব্যাপার। কিন্তু এখানে ক্ষতি হয়ে যাচ্ছে। আমি এই জায়গায় বলবো যে ভাবনা চিন্তা স্তরে পাল্টানো দরকার। সরকারি স্তরে তাকে মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে 11টাও কিছু ব্যাপার না, তাহলে সে বড় পরীক্ষাগুলোতে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে যাবে কি করে, সাকসেস হবে কি করে? একটা সিলেবাস 2 বছরের, তার সঙ্গে একটা যোগসূত্র আছে, কিভাবে একটা ইয়ারকে গ্যাপ দিয়ে এভাবে হয়? একটা অ্যানুয়াল পরীক্ষা হবে, তারপরে টেস্ট পরীক্ষা হবে, মাঝখানে বাচ্চাটা তার শিশু কেমন ভাবে প্রস্তুতি নিল সে নিজে জানতেই পারলো না, সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই। আমার তাই বলার, এর মাঝেও এই যে ক্রুশিয়াল সময়ে একটা 10-20টা স্কুলকে, গ্রাম শহর কাছাকাছি যেগুলো আছে, ভালো স্কুল খারাপ স্কুল, একটা ক্লাস্টার টাইপের করে যদি মাস্টারমশাইরা অন্তত উদ্যোগ নিয়ে একটা 3 মাস ছাড়া একটা কোশ্চেন বিভিন্ন বিষয়ে সেট করে, তারা যদি 100 জন ছেলে 10টা স্কুলের পরীক্ষা দেয়, 150টা ছেলে পরীক্ষা দেয়, তাহলে সেখান থেকে একটা পরীক্ষা দেওয়ার পরে সে বুঝতে পারবে যে আমার অবস্থানটা কোথায়। এই 110 জনের মধ্যে একটা গ্রামের ছেলেও সে বুঝতে পারবে, কোনো একটা গ্রামের স্কুলে পড়া ছেলে। তাহলে সেটা ইভালুয়েশনের স্তরটাকে একটুখানি, ইন্টারনাল ইভালুয়েশনের স্তরটা যেটা বাড়ানো দরকার। অনেক বড় বড় প্রতিষ্ঠান এগুলো আছে, কিন্তু আমাদের এই সরকারি ব্যবস্থায় যে 11-12-এর যে স্কুলগুলোতে যেগুলো চলছে, শুধু একটা 11 অ্যানুয়াল, 12-এর টেস্ট, আর বাকি মাঝখানে স্কুল লেভেলে কিছু হচ্ছে। তাই ভাবনা চিন্তা স্তর পাল্টানো দরকার। সরকারি স্তরে একটা ক্লাস্টার অফ স্কুলস করে সেখান থেকে একটা 200 ছাত্রীদের নিয়ে তাদের একটা কোশ্চেন 3 মাসে অন্তত একবার যদি করা হয়, তাহলে ওদের যে একাদশ-দ্বাদশ শ্রেণীতে ওদের মেইন স্ট্রিম আপ করতে, ওদেরকে মোটিভেট করতে, ওদের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। কারণ এই বাচ্চাগুলো কিন্তু 10ম শ্রেণীতে সব বিষয় পড়ে এসছে, কোনোভাবে তাদের কোনো আইডিয়াই নেই। এই প্রথম তারা বুঝতে শিখছে, এই প্রথম তারা চিন্তা করতে শিখছে। এই সময়কালে তাদের সেই জায়গাটা করতে হবে। ফলে গ্রুপ ডিসকাশন এই একাদশ-দ্বাদশ শ্রেণীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ ডিসকাশন হোস্টেলে, আবাসিক জায়গাগুলোতে আমরা লক্ষ্য করছি, একটা রুমে যদি ভালো সায়েন্সের বা যে কোনো আর্টসের ক্ষেত্রে কি কমার্সের যে কোনো ভালো ছেলেকে যারা একসঙ্গে একই স্ট্রিমে পড়ে 3-4 জনকে রাখলে, তারা কেউ কোথাও আটকে গেলে তার পরের জন সে উত্তরটা দিচ্ছে, হেল্প করছে। তার এই যে পিয়ার লার্নিংটা, ফ্রেন্ডশিপ, সেখান দিয়েই অনেক সময় কি হচ্ছে, আটকে যাওয়াগুলো আমরা কভার করতে পারি। আর ওখানে যদি এই আটকে যায়, সন্ধ্যায় আটকালে পরের দিন 10টা অবধি 12টা অবধি ওয়েট করতে হবে কখন স্কুল খুলবে, সেই পর্যন্ত মাস্টারমশাই আসবেন। ফলে এই যে একটা পেয়ার লার্নিং, এই জায়গাগুলো সর্বোপরি এই একাদশ-দ্বাদশ শ্রেণীতে অত্যন্ত ডিসিপ্লিন হওয়া একজন ছাত্রীর পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। একজন ছাত্রছাত্রী যে ভবিষ্যৎ জীবনে যে বড় হতে চায়। আমি 2-3 জন 4 জন ছাত্র তার সঙ্গে কথা বলছিলাম, একাদশ-দ্বাদশ শ্রেণী করে এখন বড় বড় জায়গায় রয়েছে, তা বলছি আমরা তোমাদের খুব দারিদ্র নিয়ে কাটিয়েছো, কি মনে করছো? না স্যার, অর্থটা যদি কেউ শৃঙ্খলাপরায়ণ হয়, তার ইচ্ছা শক্তিটা খুব জোর হয়, যদি সে করবে মনে করে নিজের ভেতর থেকে, এইটুকু জাগিয়ে দেওয়ার লোক পাওয়া যায়, তাহলে অনেক দারিদ্র কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না। দারিদ্র কাটিয়ে ওঠা যায়, দারিদ্রকে কভার করা যায়। এবং সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো সময় শিশুদের কাউন্সেলিং। তাই আমি বলবো এই একাদশ-দ্বাদশ শ্রেণী, যেটা জীবন গঠনের ভবিষ্যৎ
কেরিয়ার গঠনের ক্ষেত্রে, জীবন গঠনের ক্ষেত্রে, সমাজ জীবন, তার ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন, তাকে তার বড় হওয়া, সবটা এই একাদশ দ্বাদশ শ্রেণীতে একটি শিশুকে গুরুত্বপূর্ণভাবে প্রাতিষ্ঠানিকভাবে কিংবা তার শিক্ষার সঙ্গে যুক্ত যে প্রাইভেট টিউটারগণ, তারা সমাজের যে অংশ এবং মূলত পিতামাতা, পেরেন্টস, পরিবার, ইনারা যদি কাছে থাকেন, প্রতি মুহূর্তে কাউন্সিলিং করেন, তাদেরকে সহযোগিতা করেন, তাদের মতামত তাদেরকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে ওই সময়কালের যে অ্যাডোলেসেন্টের যে বন্ধু বান্ধব যারা কখনো কখনো ডিস্ট্রিমিং করে দিতে পারে, সেটা কাটিয়ে ওঠা যাবে এবং সেই এই ক্রুশিয়াল পিরিয়ডটাতে ওদের বন্ধুর মতো করে ওদের কাছে হাত বাড়িয়ে দেওয়া, ওদের সমস্যার সঙ্গে থাকা, সেটা করতে পারলে আমার বিশ্বাস যে এই একাদশ দ্বাদশ শ্রেণী এই তিন পক্ষের, বিদ্যালয়, সমাজ এবং পরিবার, শিক্ষক সহ, এনারা যদি ঠিক মতো করে শিশুদের ইন্টারেস্ট, মোটিভেশন এবং তাকে কাউন্সিলিং করে তাকে এগিয়ে নেওয়ার কথা ভাবা যায়, তাহলে আমার বিশ্বাস যে ছেলেমেয়েরা অনেক বড় হবে এবং সমাজ, সুন্দর সমাজ গড়ে উঠবে। আমার বিশ্বাস যে বেলুড় বিদ্যা মন্দির যে এই উদ্যোগটা নিয়েছেন, রামকৃষ্ণবাবু, আমার পক্ষ থেকে ধন্যবাদ। ছাত্র সমাজের আমার এই ভাবনাগুলো শেয়ার করলাম, যদি কোনো কাজে লাগে আমি উপকৃত হব। ধন্যবাদ।